পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম ছিল কুসুমপুর। আর সেই কুসুমপুরে বাস করত এক বৃদ্ধা। বয়স ছিল ৭৫-এর কাছাকাছি। সেই বৃদ্ধার নিজের বলতে কেউ ছিল না। নিজেই থাকতো একা একা একটা ছোট্ট কুটিরে গ্রামের এক কোণায়। সেখানেই তার ছোট্ট সংসার ছিল। তার মধ্যেই ছোট্ট ছোট্ট বাগান গড়ে তুলেছিল। সেখানে সে সবজির চাষ করত। নিজের মনের মতো বাগান, পশু পাখি সমস্ত নিয়ে সে খুবই আনন্দে দিন কাটাতো। বলছি দাদা, আমার তো থাকার জায়গাটার বন্দোবস্ত হয়েই গেল। এবার ভালো খাবার জায়গা কোথায় তো দেখতে পাচ্ছি না রে, খাবো কোথায়? সকাল হলেই তো অফিসে ছুটতে হবে, আর রান্না করার তো তেমন কোনো অপশনও দেখতে পাচ্ছি না। এখানে তো এই গ্রামে ভালো হোটেল পাবো কিনা সেটাও তো বুঝতে পারছি না। আর ডেলি ডেলি হোটেলের খাবার, তাও এই কিছুদিন তো অন্তত আমাকে সেটেল হতে একটু তো সময় লাগবে। তাহলে হোটেল তো একটা খুঁজে রাখতেই হবে। কাছাকাছি হোটেল কি দেখতে পাচ্ছিস কোথাও? আমার তো চোখেও পড়ছে না। কি করি বল না, এই গ্রামের মধ্যে আমি এবার খাবার ব্যবস্থাটা কোথায় করি? এই পঞ্চায়েত অফিস থেকে মোটামুটি খাবার জায়গাটা অনেকটাই মনে হচ্ছে রে। কতটা পথ হেঁটে এলাম, তাও খাবার তো একটা ভালো কোনো জায়গাও দেখতে পেলাম না। হোটেল তো কোথাও একটা দেখতে পেলাম না। কি করি, খাবার তো একটা বন্দোবস্ত না হলে বিরাট মুশকিল। চল ওই দিকটা একটু হেঁটে দেখে আসি, যদি খাবারের কোনো সন্ধান পাই। ভাই, হাঁটতে হাঁটতে তো অনেকটা রাস্তায় চলে এলাম মনে হচ্ছে। এবার তো মেঘও ডাকছে, মনে হয় বৃষ্টিটা আসবে। কি যে করি, এ তো পুরো ধুধু মাঠ রে, এখানে হোটেল আর কোথায় পাবি? ও বাবা, বৃষ্টি তো বলতে বলতে চলে এলো। চল চল চল, কোথাও একটা জায়গায় দাঁড়াই। দেখ দেখ কোথায় দাঁড়াবার জায়গা আছে কিনা। না রে দাদা, কোথাও তো আর খাবার হোটেল তো খুঁজেই পেলাম না। আমার তো অফিস করে নিজে রান্না বান্না করতে তো অনেক সময় লেগে যাবে। কি করি রে, খুব তো মুশকিল হয়ে গেল ব্যাপারখানা দেখছি। এই গ্রামে পোস্টিং হয়ে এখানে তো খাবার ভালো জায়গা দেখতে পাচ্ছি না। যাই হোক, নিজেই তাহলে কোনো একটা ব্যবস্থা করতে হবে ভাবছি। এই ঝড় বৃষ্টির মধ্যে আমার কুটিরের বাইরে মনে হচ্ছে কারা যেন কথা বলছে। এই সময় তো এখানে তো কেউ আসে না। এই গ্রামে এই সময় তো কোনো লোকের আনাগোনাই থাকে না। যাই একবার বাইরে দেখে আসি বরং। কারা মনে হয় ভিজছে মনে হয়, কারণ এত বৃষ্টির মধ্যে আর কেই বা কথা বলছে। ও বাছা, তোমরা ভিজছো কেন গো? এই বুড়ি মায়ের কুটিরে এসো, আমার কুটিরে এসে বসো। এই বৃষ্টির মধ্যে অমনভাবে ভিজলে তো শরীর খারাপ করবে গো বাছা। এসো এসো, ভেতরের দিকে এসো গো, এখানে এসো। কোত্থেকে এসেছো গো তোমরা? এই গ্রামে তো তোমাদের আগে কখনো দেখিনি। আর এই বৃষ্টির মধ্যে ভিজছিলেই বা কেন? এই যে ঠাকুমা, আমি হলাম রাজা। এই গ্রামে পঞ্চায়েত অফিসে আমার পোস্টিং হয়েছে। আজকেই আমার জয়েনিং ছিল। তাই তো ভাবলাম এখানে কোনো খাবার হোটেল আছে কিনা। চাকরি করে তো কোথাও একটা খাবার ব্যবস্থা করতে হবে। সেই হোটেল খুঁজতে খুঁজতে এত দূর এসে পড়ি, আর বৃষ্টির মধ্যে তো প্রচুর ভিজে যায়। ও, তাহলে আমাদের পঞ্চায়েত অফিসটায় তোমরা দুজন কাজ করবে নাকি? হ্যাঁ গো ঠাকুমা, আমি চাকরিটা পেয়েছি। আর ও হলো আমার দাদা। আজকে যেহেতু আমার প্রথম দিন, তাই দাদা এসেছিল আমার সাথে। ও কালকেই ফিরে যাবে। দুজন মিলে তো বেরিয়েছিলাম খাবার মানে কোথায় পাওয়া যায় ভালো সেই সন্ধান করতে। খুঁজতে খুঁজতে তো এখানে এসে পড়ি। আর সেটাই তো, সকাল থেকে অফিসের কাজে আমরা তো সেরকম কিছু খাবার সুযোগই পাইনি। এমন
কি এখানে কোনো তো দোকানদানিও তো দেখতে পাচ্ছি না। তাই দুজনের তো পেটে এখন রীতিমতো আমাদের ইঁদুর ছুঁচো সমস্ত কিছু ছোটাছুটি শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে খুব জোরে, কিন্তু এখন যে কি করি সেটাই ভাবনার বিষয়। আহারে বাছা, তোমাদের খিদে পেয়েছে, আগে বলবে তো। এই ঠাকুমা বলে যখন ডেকেছো একবার, আমার কাছেই তো খাবে তোমরা। একটু বসো বসো, আমি একাই থাকি, একটু সময় লাগবে বরং। তেমন কিছু যোগাযন্ত্র নেই আমার, কিন্তু করতে আমার তেমন সময় লাগবে না। সমস্তটাই নিজের আমার। পুকুরের মাছ, বাগানের সবজি, সব টাটকা টাটকা, সব এনে তোমাদের খাওয়াবো। তোমরা বরং একটু অপেক্ষা করো বাছা, আমি এক্ষুনি সমস্তটা রান্না করে তোমাদের খাওয়াচ্ছি। বসো বসো বসো, এই আমার তক্তপোষে তোমরা একটু বিশ্রাম নাও। আহারে গলা দুটোর মুখখানা তো একেবারে শুকিয়ে গেছে। আমি বরং তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। এই তো আমার মাছ ধরাও হয়ে গেছে। এবারে বাগানে গিয়ে গোটাখানেক টমেটো তুলে নিয়ে, আর কি যে করি, এখানে দেখি আর কি পাওয়া যায়। দেখি দেখি কচু শাকও তো আছে, দেখি সে কচুর শাক বাটা করে দিই। যাই যাই তাড়াতাড়ি রান্নাটা চাপাই, অনেকখানি দেরি হয়ে গেল যে। বাছারা একটু অপেক্ষা করো, হয়ে এসেছে গো, হয়ে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করিয়ে দিলাম, খিদে পেলে বড় কষ্ট লাগে বুঝেছি। আর কতদিন পর জানো আমি কারুর জন্য অত কত রান্না করছি, নিজে তো একাই থাকি, কিছু করে খেয়ে নি। কোনো দিন তো পান্তা ভাত খেয়েই শুয়ে পড়ি, কতদিন আমি কিছু রান্না করিনি। নাও নাও নাও, খেয়ে নাও শিগগিরই, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাদের তো অনেকক্ষণ ধরে বলে খিদে পেয়েছে। তেমন তো কিছু বানাতে পারিনি, ওই পুকুরে টাটকা মাছের ঝোল, টমেটো দিয়ে একটা টক করেছি, আর কচুর শাক বাটা। ভাত দিয়ে খেয়ে নাও, আর দুটো ভাজা করেছি। খেয়ে নাও গো। কি অপূর্ব হাতের স্বাদ ঠাকুমা তোমার! এত সুন্দর রান্না করো তুমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এত বছর বয়সে তুমি দাঁড়িয়েও এত ভালো রান্না করছো। তুমি যদি কিছু মনে না করো ঠাকুমা, এই গ্রামে তো তেমন কোনো হোটেল নেই, তুমি তো একটা হোটেল খুলতে পারো। তুমি এখানে তো ভালো খাবারের দোকান দিতে পারো। কত লোক তো এখানে চাকরি করতে আসে, কত দরকার লাগে, তোমার তাদের তো সুবিধাই হবে। তোমার ভালো লেগেছে বাছা আমার রান্না? তাহলেই হবে, এতে হোটেল খোলার কি আছে গো। তুমি বরং চাকরি করে আমার কাছে 2-3 বেলায় খাবে। আমিও তো একাই থাকি গো, আমারও তো ভালো লাগবে কেউ যদি আমার কাছে খায়। তুমি আমার কাছে খেও তাহলে গো। সে না হয় হলো ঠাকুমা, আমি তোমার কাছেই তো খাবো বললাম, কিন্তু তুমি এটা একটা হোটেল ব্যবসা শুরু করো। তোমার হাতের রান্নাও খুব ভালো, আর এখানে খাবারের চাহিদাও আছে, কিন্তু তেমন কোনো ভালো খাবার জায়গা নেই। তুমি শুরু করো ঠাকুমা, আমি তোমার সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবো। তোমার হাতের জাদুতে দেখবে এখানে কত লোক কত সুন্দর করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তাই হবে। আমি বরং কাল থেকে বেশি বেশি করে রান্না করব। যাদের দরকার হবে তারা বরং আমার কাছে খেয়ে যাবে। এইটাই করব তাহলে।
তারপর থেকে ঠাকুমা সমস্ত কিছু জোগাড় যন্ত্র শুরু করে দেয়। আর তারপর দিন থেকে 10 থেকে 15 জনের রান্না শুরু করতে করতে একদিন সেই ঠাকুমা রান্না করে 50-60 জনের। গ্রামের কত কত লোক তার কাছে খাবার খেতে আসে। তার হাতের জাদুতে সেই গ্রামের মানুষের মন ভরে যায়। তার কাছে সবাই আনন্দ করে খেতে আসে। সেই ঠাকুমা সবাইকে আনন্দ দেওয়ার জন্যই নাকি রান্না করে। সবাই পেট পুরে খেলেই নাকি তার আনন্দ। তার কাছে বেশি টাকার কিন্তু খাবারের দাম না, খুব কম টাকায় মানুষ পেট ভরে খেত। 10 থেকে 15, 50 থেকে 60, আর আজ সেই ঠাকুমার ব্যবসা অনেক বড় ব্যবসাতে পরিণত হয়েছে। গ্রামের প্রায় সমস্ত মানুষজন তার হাতের রান্নায় খেতে চায়। তার হাতের জাদু নাকি গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। সেই ঠাকুমার রান্না নাকি এক কথায় একেবারে সুপারহিট রান্না। তারপরেই হলো সেই ঘটনা। সেই ঠাকুমার রান্নাঘরে আসে একদিন এক ফুড ব্লগার। তার ভিডিও ভাইরাল হতেই ঠাকুমার রান্নাঘরের খবর পৌঁছে যায় কোনায় কোনায়। চারিদিক থেকে লোক তার রান্নাঘরে এসে খাবার খেতে চায়। ঠাকুমা, আজকে তোমার রান্নাঘরের জাদুতে তো চারিদিক থেকে লোক আসছে। আমি শুধু রান্না করতে জানি, ভালোবাসা দিতে জানি। এতে যদি সবাই খুশি হয় তাহলে আমিও খুশি। এইভাবে দিনের পর দিন ঠাকুমার সেই হোটেলে ভিড় বাড়তে থাকে আর মানুষও ভালোবাসা দিতে থাকে। ঠাকুমার রান্না এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। গ্রামের সমস্ত মানুষ তার কাছে খেতে আসতে থাকে। তার হাতের রান্না যেন এক কথায় মায়ের হাতের রান্না। তার হাতের জাদুতে মানুষ যেন মুগ্ধ হয়ে গেছে।